নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই রোডের আশুতোষ লেনে দুর্ধর্ষ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য, নগদ অর্থসহ সোনার গয়না, মোবাইল হাতে নিল চোর। সম্প্রতি কংগ্রেসের জনসভায় বিশৃঙ্খলার সৃষ্টি নিয়ে জেলা কংগ্রেস সভাপতির বিস্ফোরক মন্তব্য। পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখের বিরুদ্ধে অসম পুলিশের SIT তদন্ত অব্যাহত রয়েছে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তামিলনাড়ুতে কাজে থাকা হাইলাকান্দির গৃহবধূকে নিয়ে পালালো প্রেমিক, স্বামীকে বেধড়ক মারধর। দ্বিতীয় দিনেও NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি অব্যাহত। এবারে সংবাদ বিস্তারিত। সোনাই রোডের আশুতোষ লেনে দুর্ধর্ষ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল নগদ অর্থসহ সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। এ মর্মে রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সোনাই রোড আশুতোষ লেন 19 নং সুমনদের ভাড়াটি সঞ্জয় শীলের ঘরে চোরের দল হানা দিয়ে নিয়ে যায় নগদ 22,000 টাকা ও একটি মোবাইল সহ সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। সঞ্জয় শীল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের কাপড় বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। তখন তিনি দেখতে পান তার আলমারি খোলা ও ঘরের দরজা ভাঙা। তখন তার সন্দেহ হয় এবং তিনি দেখেন আলমারির ভেতর থেকে সোনার অলংকার ও নগদ অর্থ নেই। সঙ্গে সঙ্গে সঞ্জয় শীল আশপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। সঞ্জয় শীল, সোনাই রোড রামকৃষ্ণ আশুতোষ লেন, হাউস নাম্বার 90। ঘটনা হয়েছে কালকে রাত্রে তবে খাইয়া দিয়ে সব ঘুমাইছি। হঠাৎ রাত্রেবেলা সকালে বেলা মানে বুড়ে ঘুম থেকে উঠছে সাড়ে 5টার সময়। উঠিয়া দেখি সব দরজা খোলা, দরজার লক ভাঙ্গা, শোকেজের সব জিনিস খোলা ভাঙ্গা, সব জিনিস ফালানি, বাইরে জিনিস ফালানি। এরপরে তো উঠলাম, উঠিয়া দেখি সব এরকম। এরপরে দিয়া মালিকেরও দরজার সিটকারি লাগানি, তারপরে আরেকজন ভাড়াটি আছে মাসি, তাইদেরও সিটকারি সব লাগানি। চুরি হয়েছে আমার হইলো গিয়া আমার মিসেসের কিছু সোনা গয়না আছিল, হ্যাঁ, ওগুলা নিচে গিয়া। এরপরে দিয়া টেকা রাখছিলাম এখানে, ইয়র মানে ছেলের খরচা হচ্ছে ওগুলা মোটামুটি 22,000 টাকার মতো। সোনা মোটামুটি 1-1.5 লাখ টাকার তো হইব। কোন সন্দেহ আছে নাকি? এমনি তো আমি তো খেলে সন্দেহ করলাম না। হ্যাঁ, থানার তো জানানি হয়েছে, থানার আইছে, সদর থানার থেকে আইছে, আপনার লোকাল থানার থেকে আইছে। হ্যাঁ, মানে কোন আপনার মানে আগে কোনদিন এরকম চুরি হয়েছে নি? এরকম কোনটা হয়েছে নি আপনার এই এলাকার বাড়ি আপনারা বলে? এরকম হয়েছে, মানে ব্যাটারি নিচে, তারপরে এরপরে মানুষের বাড়িতেও ঢুকছে, বেজান জিনিস মোবাইল নিচে, তারপরে ল্যাপটপও নিচে গিয়া। এরকম পুলিশে কইছে তো তারা দেখবো। আপনি এফআইআর করবা? হ্যাঁ, এখন কি এফআইআর করবো। পুলিশের বিশ্বাস আছে কিছু করবো। কোন সময় চুরিটা হয়েছে অনুমানিক? আপনার কোন সময়? অনুমানিক মোটামুটি রাত্রে তো আমি 3টা হইব, আমি একবার বাথরুমে গিয়ে আইছি। আর 3টার পরে মানে শুইছি, এরপরে তো আর কিছু হইতে পারি না। ওইটার ভিতরে 3টার থেকে ওই 5:30টার ভিতরে চুরিটা হয়েছে। মোবাইল নিচে আমার মোবাইল নিচে গিয়া, এবার আমার টাকা সোনা গয়না নিচে। হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির মোহনপুর বার্নি ব্রিজ এলাকায় কংগ্রেসের এক জনসভায় সম্প্রতি যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা বিজেপির SC মোর্চার রাজ্যিক নেত্রী মুন স্বর্ণকার এবং তার দলীয় কার্যকর্তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণেই হয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। এ ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সাংবাদিকদের জানান যে সম্প্রতি মোহনপুর বার্নি ব্রিজ এলাকায় যেদিন কংগ্রেসের জনসভা হয়, এর আগের দিন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার সেখানে এসে SC সম্প্রদায়ের লোকেদের সঙ্গে বৈঠক করে গেছেন বলে তিনি জানতে পেরেছেন। 22 ফেব্রুয়ারি বার্নি ব্রিজে আমাদের যে উঠানে কংগ্রেসের যে কর্মসূচি ছিল সেখানে বিপুল সমাগম হয়েছিল এবং অতি শক্তিশালীভাবে কংগ্রেসের সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে সেখানে বাগান সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিতি বেশি ছিল।
এবং সেই সময় আমরা কল্পনা করেছিলাম, আমরা শেয়ারও রেখেছিলাম 500 বা ভেবেছিলাম 500 থেকে 700 মানুষ হবে, কিন্তু আমরা এই দিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের জনসমাগম হয়েছে, যেটা আমি জেলা সভাপতি হিসাবে ভাবতেই পারিনি যে এত বিপুল সংখ্যক মানুষ এই সভায় উপস্থিত হবে। সেই হিসাবে সবার স্থান ছোট হওয়ার কারণে স্টেজটাও ছোটো ছিল। মানুষ যেখানে 500 মানুষের বসার ব্যবস্থা করেছিলাম সেখানে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ হয়েছিল, যার জন্য সবাই কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যার জন্য সেখানে আমার উপর এই কারণে সকজ হয়েছে যে এই পরিস্থিতিতে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতির কারণে কীভাবে হয়েছিল, কেন হলো, সে ব্যাপারে আমাকে দলীয় হাইকমান্ড সকজ একবার নয় 100 বার দিতে পারে, এবং আমিও সেই সকজের রিপ্লাই ইতিমধ্যে দিয়েছি। কেন উত্তপ্ত হলো, কেন প্রদেশ সভাপতির এই সময় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলো, খারাপ বিশৃঙ্খলা করেছে, সে ব্যাপারে একটা প্রতিবেদন আমি দিয়েছি। সেখানে আমি দেখেছি বিজেপির কিছু সংখ্যক কর্মীরা, যেমন এসসি বিজেপির মোর্চার গাড়ি আগের দিন রাত্রে থেকে সেখানে ঘাঁটি গেড়ে এই সভাকে বানচাল করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত বিফল হয়েছে। সেখানে আলগাপুরে প্রাক্তন যে ইলেকশন হয়েছিল 2021 সালে, সেখানে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের মুন স্বর্ণকার, উনিও আগের দিন ঘাঁটি গেড়ে সেখানে থেকে কীভাবে এই সভাকে বানচাল করা যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন, যার জন্য আমাদের কংগ্রেসেরও কিছু সংখ্যক লোক হয়তো জড়িত থাকতে পারেন। সে ব্যাপারে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আমি একটা প্রতিবেদন দিয়ে এটাই উল্লেখ করেছি যে বিজেপির সঙ্গে যারা যোগাযোগ করে এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য, এবং সেটা অতি সতর্কতামূলকভাবে গোপনীয়ভাবে ইনকোয়ারি করে যারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে, বিজেপি এবং বিজেপি সভাপতি, বিজেপি মোর্চা মুন স্বর্ণকার বা আমাদের বিজেপির কর্মকর্তাদের সঙ্গে যারা জড়িত থেকে এই সভাকে উত্তপ্ত করেছে, সে ব্যাপারেও গোপন প্রতিবেদনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখিয়ে যে সভায় উপস্থিত হয়ে যে সভাকে সফল করেছে এবং যারা বিজেপি কংগ্রেসদের মিলিয়ে যারা বিফল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে নিশ্চয় প্রদেশ কংগ্রেস একটা গোপন প্রতিবেদনের মাধ্যমে ব্যবস্থা নেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আগন্তুক দিনে কংগ্রেস আমরা সর্বশক্তি ইউনাইটেড হয়ে আগামী দিন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, এই আমাদের আশা আছে। পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখের বিরুদ্ধে অসম পুলিশের এসআইটি তদন্ত অব্যাহত রয়েছে। দেখুন বিস্তারিত। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে অনেক তথ্য লাভ করেছে। আলী তৌকির শেখ কেবল নিজ পাকিস্তান থেকে আসেননি, তিনি অনেক লোককে পাকিস্তান থেকে নিয়ে এসেছেন। লোকচক্ষুর আড়ালে থাকার জন্য শেখ ছোট ছোট হোটেলে থেকেছেন। তার এই ভারতে আসা 2018 সাল অবধি ছিল। গোটা বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর। এই বিষয়টি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবগত করিয়েছি। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, অসম পুলিশের এসআইটি তদন্ত করছে, কিন্তু একটা পর্যায়ে অবধি তদন্ত করা সম্ভব হবে। ইন্টারপোলের সহায়তায় দরকার হতে পারে। বর্তমানে গোটা তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। এসআইটিয়ে গোটেই যিজন পাকিস্তানী নাগৰিক তেখেতৰ সংক্ৰান্তত তৌকিৰ শেখ খুব সম্ভৱ নামটো, তেখেতৰ সংক্ৰান্তত গোচৰ এটা ৰুজু কৰিছে আৰু প্ৰাৰম্ভিকভাৱে বহুখিনি তথ্য লাভ কৰিছে। বিশেষকৈ তৌকিৰ শেখ যেতিয়া ভাৰতলৈ আহিছিলে তেতিয়া তেওঁৰ লগত পাকিস্তানৰ বহুত ব্যক্তিক লগত লৈ আহিছিলে। পাকিস্তানৰ এটৰ্নি জেনেৰেলৰ দৰে ব্যক্তিয়েও ভাৰতলৈ আহিছিল আৰু লোকচক্ষুৰ আঁতৰত থাকি সৰু সৰু হোটেলবিলাকত তেওঁলোক থাকিছিলে। আৰু এই গোটেই আগমনটো 2018 চনলৈকে চলি আছিলে, কোভিডৰ আগলৈকে। গতিকে বিষয়টো যথেষ্ট সংবেদনশীল। ভাৰতৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াকৈ এই বিষয়টো সম্পৰ্কে মই অৱগত কৰিছোঁ। এসআইটিয়ে তদন্ত কৰি আছে, কিন্তু এটা পৰ্যায়লৈকে আমি তদন্ত কৰিব পাৰিম। হয়তো ইণ্টাৰপল আদিৰো সহায় ল'ব লাগিব এটা পৰ্যায়। গতিকে বৰ্তমান গোটেই তদন্তটো প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আছে আৰু এই গোটেই তদন্তটোক আমি যিমানখিনি পাৰোঁ আমি আগুৱাই লৈ যাম আৰু যেতিয়া কিবা ক'বলগীয়া কথা থাকে আপোনালোকৰ আগত নিশ্চয় প্ৰকাশ কৰিম। মই আগতে কৈছোঁ যে এজন পাকিস্তানৰ এষ্টাব্লিছমেণ্ট বুলি যিটো কয়, পাকিস্তান চৰকাৰৰ বৰঘৰৰ যিজন ব্যক্তি, সেইজন ব্যক্তিয়ে লোকচক্ষুৰ অলক্ষিতে 20-18 বাৰকৈ ভাৰতলৈ আহে। তেওঁ অসমৰ ওপৰত
টুইট কৰে, অসমৰ ওপৰত কমেণ্ট দিয়ে আৰু অসমীয়া মানুহৰ সৈতে তেওঁ সম্পৰ্কত আছিল। আমি JNU এগৰাকী অধ্যাপিকাৰ নাম পাইছোঁ যোন তেখেতৰ লগত সম্পৰ্কত আছিল। গতিকে অসমীয়া মহিলা JNUত অধ্যাপনা কৰে না, JNU তেখেতৰ স্বামী অধ্যাপক, তেখেতেও এই ব্যক্তিগৰাকীৰ লগত সম্পৰ্কত আছিল। গতিকে তদন্তটো এটা অকল কোনোবা ব্যক্তিকেন্দ্ৰিক নহয়, তদন্তটো এটা ISI বা পাকিস্তানী চৰকাৰৰ প্ৰভাৱ এটা ভাৰতত দেখা গৈছে আৰু তাত উল্লেখযোগ্য যে তাত অসমীয়া ব্যক্তি জড়িত হৈ আছে। সেইকাৰণে আমি বিষয়টো অলপ চাইছোঁ, কিন্তু আজিয়ে লগে লগে কিবা ক'ব পৰা নাযায়, 2-3 মাহ সময় আমাক লাগে। তামিলনাড়ুতে কাজে থাকা হাইলাকান্দির গৃহবধূকে নিয়ে পালালো প্রেমিক। হাইলাকান্দি জেলার বোয়ালিপাড় গ্রামের বাসিন্দা দিলবার হোসেন মজুমদার নামের যুবক তামিলনাড়ুর হুসুর বথরবল্লীতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং তার স্ত্রী এলিজা বেগম লস্কর একটি কাপড়ের কোম্পানিতে কাজ করতেন। তিনি বেঙ্গালুরুতে থাকা সাদিক উদ্দিন মজুমদারের সঙ্গে দিলবার হোসেনের স্ত্রী এলিজা বেগমের বেশ কয়েক মাস থেকে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। বড় ভাই সাদিক উদ্দিন মজুমদারের সহযোগিতায় গত 3 মার্চ রবিবার আনুমানিক রাত 9টার সময় দিলবার হোসেনকে মারধর করে ও তালাকনামায় জোর করে সই করানোর চেষ্টা করে। সই না করাতে বেধড়কভাবে মারধর করে অবৈধভাবে দিলবার হোসেনের স্ত্রী এলিজা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সাদিক উদ্দিন মজুমদার। বেটিয়ে আমরা লাগাবাড়ি সাদিক নাম তার বাবার নাম হইল গিয়া নুরুল। তার লগে লাইন আমি জানি না, এখন তো 20 দিন দিয়ে তার লগে লাইন চাই লাইন করিয়া এখন আমি জানি না, এখন আমার তো আমি শুনলাম এখন তাই মাতিলাম, মাতিয়া এখন তাইর ভাই আবুল আর তাই তো সাদিক আনিয়া আমার মায়ের দর করিয়া আমার বাচ্চা উচ্চা লইয়া তারা ফালাইয়া আমার মারিয়া টাকা 50,000 ধরব আমার আসলো মাই দুগুন লইয়া তারা এখন বাকি গেছেন। সাদিকে লগে তাই এখন গিয়া বাকি আর আর কিতা লাগাই না নিও, কিতা দি মারিয়া আর আন্টি উন্টি আসলো কিছু হইছে না, যখন মাথায় যাই ভরে দিছি আর মাথা উঠা ফাটাইছেন হাতর দিয়া আর এখন সাদিকে আমার বেটিলিয়া বাগিয়েছে। তারা নমাজও আসলো সময় নমাজের সময় তারা নমাজ দিকে আইয়া আমি অজ্ঞান অবস্থায় আসলাম ফুটনো ও আমার আইয়া পানি দিয়া হসপিটাল নিয়ে মেডিসিন করিয়া দোয়াই দিয়া তারা রুমানি তুইছে না হগুল লাগে গেছে গিয়া হগুল বাইরে নিয়ে গেছে আর কি বাই যোগু ওকে চালু করে এটা মানে দাম গেছে বেটি 50,000 আসলো বেটার টাকা 30,000 টাকার একটা আইফোন জো মোবাইল আসলো OnePlus, এটাও নিয়ে গেছে OnePlus মোবাইল আসলো ওগুলো বেটা লিয়া গেছে কি এখন কই তুমি তো হসপিটাল লিয়া গেছলা গিয়া না হসপিটাল দি তারা লিয়া আইছো হসপিটাল দেই বাদে ব্যান্ডেজ করিয়া এখন কিটা করবা নিজের দেশের মানুষ আইছি তখন কি আর ফুসকে দিছে তুমি এর আগে থেকে কিছু জানতা মনে হলো বেটিটা ওলা করে আমরা জানছি মানে জানলেও আমরা অহতা হইতাম না আর কি হইছে মানে আমরা মানে রাস্তা অ্যাক্সিডেন্ট হইছে কইয়া আমরা ঔষধ দ্বিতীয় দিনেও NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি অব্যাহত। চাকরি স্থায়ীকরণ ও পে স্কেল সহ বেতন বৃদ্ধির দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে 3 দিনের কর্মবিরতি পালন করছে সারা আসাম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় 3 দিনের কর্মবিরতি শুরু হয় মঙ্গলবার। আর শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও SM দেব সিভিল হাসপাতালেও কর্মবিরতি পালন করা হয়। উল্লেখ্য, ন্যাশনাল হেলথ মিশন আসামের অধীনে 2006 সাল থেকে রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে প্রায় 24,000 কর্মচারী এবং কর্মকর্তা রয়েছেন এবং গত 2 দশক ধরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছেন তারা। আমরা NHM এর কর্মচারীরা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কন্ট্রাকচুয়াল স্বাস্থ্য কর্মচারী। গতকালকে থেকে আমরা এখানে কর্মবিরতি কার্যসূচি পালন করছি। শুধু কাছাড় জেলাতে নয়, গতকালকে থেকে গোটা আসামের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রতে আমরা NHM এর কন্ট্রাকচুয়াল কর্মচারী আমরা কর্মবিরতি পালন করছি 3 দিনের জন্য। আজকে 2 নম্বর দিন। কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে 2 নম্বর দিনেও এখন পর্যন্ত আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী
অথবা জেলা প্রশাসন কোনো ধরনের খা খবর নিচ্ছে না। আমাদের যে দাবি বা আমাদের যে সমস্যা, আমরা যে ডিমান্ড নিয়ে আমরা এখানে কর্মসূচি পালন করছি, তারা এই ডিমান্ডের প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না, কোনো ধরনের সাড়া দিচ্ছে না। আজকে 2 নম্বর দিন, আগামীকালকে 3 নম্বর দিন আমরা ঘোষণা করছি যে আমরা যে 3 দিনের জন্য কর্মসূচি পালন করছিলাম, আগামী দিনের ভিতরে আগামীকালকের ভিতরে যদি কোনো ধরনের আমরা পজিটিভ রেসপন্স না পাই, হয়তো আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও আমরা কন্টিনিউ করব। আমাদের যে মূল দাবি ছিল যে 2006 সাল থেকে অতি কম দরমহা, অতি কম বেতনে, কন্ট্রাকচুয়াল বেসিসে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের মেরুদণ্ড স্বরূপ, রাজহার স্বরূপ কাজ করা আমাদের এই কন্ট্রাকচুয়াল স্বাস্থ্যকর্মী এনএসএম কর্মচারীদের যে দাবি যে এনএসএম কর্মচারীদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক, অথবা যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের চাকরিকে, আমাদের সবাইকে 7ম বেতন আয়োগ যে কমিশন, সে বেতন কমিশন মতে আমাদেরকে বেতন দেওয়া হোক, অথবা মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, যে ভার্ডিক্ট আছে সম কাজের সম বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সে রায় কার্যকরী করে সমস্ত এনএসএম কর্মচারীদেরকে সম কাজের সম বেতন দেওয়া হোক। কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার এই আমাদের দাবির প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না। আমরা এনএসএমের কর্মচারীরা স্বাস্থ্য বিভাগে প্রত্যেকজন স্বাস্থ্য কর্মচারী, আমরা নিয়মীয়া কর্মচারী যারা স্থায়ী কর্মচারী আছে, তাদের সমান সমান আমরা কাজ করি। একই টেবলে 2 জন কর্মচারী, একজন রেগুলার, একজন এনএসএমের কর্মচারী আমরা কাজ করি। একজনে আমাদের থেকে ডাবল বেতন পায়, ট্রিপল বেতন পায়, কিন্তু এনএসএমের কর্মচারীদের বেতন বাড়ানোর ধরনের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না সরকারে। যার জন্য আজকে আমরা হসপিটাল এরে, আমরা জনসভা সেরে, আমরা সার্ভিস বন্ধ করে আজকে এই কর্মবিরতি পালন করছি আমরা। যার জন্য এখান থেকে অনুরোধ করছি যে অতি শীঘ্রে, অতি কম সময়ের ভিতরে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের সমস্ত এনএসএম কর্মচারীদেরকে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমস্ত এনএসএম কর্মচারীদেরকে চাকরি স্থিরীকরণ করা হোক, অথবা যতদিন পর্যন্ত চাকরি স্থিরীকরণ করা হবে না ততদিন পর্যন্ত 7ম বেতন আয়োগ মতে বেতন দেওয়া হোক। সোনাই রোডের জল নিষ্কাশনের জন্য ক্রস কালভার্ট নির্মাণের দাবিতে সরব হলেন সোনাই রোড উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। দেখুন বিস্তারিত। জল নিষ্কাশনের জন্য ক্রস কালভার্ট নির্মাণের দাবিতে সরব হলেন সোনাই রোড উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টের সামনে ক্রস কালভার্ট দীর্ঘদিন থেকে নির্মাণ করা হচ্ছে না। মঙ্গলবার এই ক্রস কালভার্ট নির্মাণের দাবিতে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের NHIDCL ডেপুটি ম্যানেজার সঞ্জয় গৌরাঙ্গ দেওগড়কে ঘেরাও করলেন সোনাই রোড উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। সোনাই রোড উন্নয়ন সংস্থার আহ্বায়ক মানস দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি শিলচর সোনাই রোডের পেস্কার লেনের NHIDCL এর কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় গৌরাঙ্গ দেওগড়কে ঘেরাও করে ক্রস কালভার্ট নির্মাণের কাজের কৈফিয়ত তলব করেন এবং বর্ষার মৌসুমের আগে শীঘ্রই কাজ শুরু করার আহ্বান জানান। এদিন সংস্থার পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা
গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বাজালিতে মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখার অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কমিশনারকে গ্রেপ্তার। সরকারি কমিশনার হলেন গৌরব শেখর দাস। মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সহকারী কমিশনার দীর্ঘদিন ধরে খনি থেকে টাকা সংগ্রহ করে আসছেন। মাত্র মই উড়ে আইলু আহি সময়ছো মাত্র। গতকাল রাত ৮টার দিকে তারাপুর শিলচর রেলওয়ে স্টেশনের কাছে ড্রাগস সহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। দেখুন বিস্তারিত। পুলিশ আউটপোস্টের আইসির নেতৃত্বে পুলিশ দল ও আরপিএফ অভিযান চালিয়ে রেস্ট হাউসের কাছে বরপেটার বাসিন্দা রবিকুল ইসলাম ২৬ এবং জাহাঙ্গীর আলম ৩০ নামে ২ যুবককে আটক করে তল্লাশির সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩টি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার করা হয়। সাবানের কেসের ভেতর থেকে ৩৮ গ্রাম ওজনের হেরোইন জব্দ করে পুলিশ। জাহাঙ্গীর আলম ট্রেনে করে বরপেটার হেরোইন সরবরাহ করার চেষ্টা করেছিল। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। পরে আইন অনুসারে মাদকদ্রব্যগুলি যথাযথভাবে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে। গতকাল সন্ধ্যায় ধোয়ারবন থানার অধীনে আইরংমারা বাজার এলাকায় একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের মদের বোতল জব্দ করে পুলিশ। পুলিশ একটি পানের দোকান থেকে মোট ১০২.৮৪ লিটার মদের বোতল জব্দ করে। জব্দকৃত মদের বোতলের আনুমানিক বাজার মূল্য ৫০,০০০ টাকা হবে বলে জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পালিয়ে যায়। এবার আসছে খেলার খবরে। আর শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের পরিচালনায় ৮ম ফিক্সার ফর বরাক প্রিমিয়ার লিগ টি20 এর দ্বিতীয় সেমিফাইনাল হয়। এই সেমিফাইনালে গুয়াহাটি বুলসকে ৪ উইকেটে হারিয়ে শিলচর লায়ন্স জয়ী হয়। আবার সামনের ব্যাটে মারার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটের কানায় লেগে বল থার্ড ম্যান অন্তর দিয়ে মাঠের বাইরে অংশ। শটটা ভালো ছিল কিন্তু যেহেতু ফিল্ডার রয়েছে ওখানে তুলে মেরেছেন, ওখানে ফিল্ডার রয়েছে সরাসরি ভিতরে হাতে বল এবং ক্যাচ। দুর্দান্ত একটি স্কোয়ার কাট, বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে গেল মাঠের বাইরে। The very fast ball, he goes through the area loop. Kachori got the maximum and the very fast ball. Causing Giri, this is a touch by direct hit. And umpire is right in his finger. There's a terrific wicket keeping still. আর শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে গণসুরের সাথে বিজয়ী সংঘের খেলা হয়। এই খেলাতে গণসুর ক্লাবকে ৫৭ রানে হারিয়ে বিজয়ী সংঘ জয়ী হয়। আগামী ৮ মার্চ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিলচর এসএম দেব স্টেডিয়ামে মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি থার্ড ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট শুরু হবে। এ বিষয়ে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর, সচিব অতনু ভট্টাচার্য ও ক্রিকেট সচিব নিরঞ্জন দাস উপস্থিত ছিলেন। ৬৪টা দল পার্টিসিপেট করবে, ৬৪টা দল নাম লিখিয়েছে এবং থার্ড ডিভিশনের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি, কারণ থার্ড ডিভিশন থেকে আমরা গ্রাসরুট লেভেলের প্লেয়ার বের করে আনার চেষ্টা করছি।
এত টিম পার্টিসিপেট করে আমাদের উৎসাহ বেড়ে গেছে। কারণ কি 64টা টিম, তার মানে কত প্লেয়ার চিন্তা করতে পারছেন। একটা টিমে মিনিমাম 15 জন প্লেয়ার যদি থাকে, 1000-এর উপরে গ্রাসরুট প্লেয়ার খেলবে। সেখান থেকে আমরা যদি প্রতিভা বের করতে পারি তাহলে আমাদের সাফল্য। আমাদের এই টুর্নামেন্ট আয়োজন করতে এবারে এগিয়ে এসছেন আমাদের সদ্য সাবেক সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মাননীয় বাবুলপুর মহাশয়। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এটা একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত এত বছর থেকে জেলা ক্রীড়া সংস্থায় উনি নিজে সার্ভিস দিয়েছেন এবং এইভাবে স্পন্সর করতে যেভাবে এগিয়ে আসছেন সেটা সত্যি অভূতপূর্ব। কারণ কি অনেকেই খেলার সঙ্গে জড়িত থাকেন, কিন্তু এইভাবে নিজে গায়ে গতরে খেটে তারপরে আবার পয়সা টয়সা দিয়ে সবকিছু দিয়ে সাহায্য করার মানুষ কিন্তু খুব কম। এই কারণে আমরা জেলা ক্রীড়া সংস্থা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্ট 8 তারিখে শুরু হবে, 8 মার্চ ডিএসএ গ্রাউন্ডে খেলা শুরু হবে। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই খেলাগুলো আপনারা এসে দেখুন এবং উৎসাহ দিন ছেলেরা যাতে ভালো খেলতে পারে। 64টা টিম ছিল, এবারও 64টা টিম। এটা নকআউট বেসিসে হবে। শুরু হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এবং কয়েকটা ম্যাচ ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে হবে সময়ে সময়ে। সেই 64টা টিম একটা বিরাট বড় ব্যাপার এবং এই ধরনের টুর্নামেন্টে এগিয়ে আসার জন্য আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাবুলুর মহাশয়কে অভিনন্দন জানাই যে বিগত বছরগুলোর থেকে এবার উনি প্রাইজ মানি বাড়ার কথা নিজেই বলেছেন। তার জন্য ওনাকে আমি আরও একবার ধন্যবাদ জানাই। কারণ এইবার উনি প্রাইজ মানি 25,000 টাকা রেখেছেন, যেটা বিগত দিনে 10,000 টাকা ছিল। রানার্স আপ 15,000 টাকা এবং বেস্ট প্লেয়ার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ 2,000 টাকা করে রেখেছেন। এই খেলাগুলা দিবসে 2টা করে ম্যাচ হবে, 20 ওভারের ম্যাচ হবে। একটা ম্যাচের টাইম দেওয়া হয়েছে 8:30, আরেকটা ম্যাচের টাইম দেওয়া হয়েছে 12:30। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।